শুরু করছি তোমাদের সাহিত্য পাঠে সিলেবাসের প্রথম প্রবন্ধ বাংলার নৈব্য লেখকদিগের প্রতি নিবেদন। কাব্যিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদের সাহিত্যের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্লাস শুরুর পূর্বে সাহিত্যে যে মৌলিক উপাদান রয়েছে সেটি জেনে নেওয়া প্রয়োজন। সাহিত্যের উপাদান 4 শ্রেণীর, যথা রূপশিল্প, 2 রসতত্ত্ব, 3 অলঙ্কার এবং 4 ছন্দ। তোমাদের সাহিত্য পাঠের বিষয়বস্তুগুলোর মধ্যে সাহিত্যের উপাদানে রূপশিল্প স্থান পেয়েছে। রূপশিল্পের মধ্যে যা যা রয়েছে প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী, গল্প রচনা, ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় যেহেতু আজ প্রবন্ধ, তাই রূপশিল্পের প্রবন্ধ নিয়ে প্রথমে আলোচনা করা যায়। আমরা প্রবন্ধের সংজ্ঞাটি জেনে নেব। কোন জিনিস শিকার পূর্বে তার সংজ্ঞা শিক্ষা জরুরি, এই জন্যে প্রথমে আমি শুরু করেছি প্রবন্ধের সংজ্ঞা। প্রবন্ধ কাকে বলে, এর উত্তরে আমি লিখব কল্পনা ও বুদ্ধি ব্যক্তিকে আশ্রয় করে লেখক কোন বিষয় সম্পর্কে যে আত্মসচেতন
নাতি দীর্ঘ সাহিত্য সৃষ্টি করেন তাকে প্রবন্ধ বলে। লক্ষ্য করা যায় কল্পনা সাহিত্যের অন্যতম উপাদান। আমরা সাহিত্যের সংজ্ঞায় গত ক্লাসে বলেছিলাম চিন্তাধারা ও কল্পনা সুবিন্যস্ত ও সুপরিকল্পিত লিখিত রূপী সাহিত্য। দেখা গেল কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয় সম্পর্কে যে আত্মসচেতন, তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজকে সচেতন করার লক্ষ্যে নাতি দীর্ঘ নয় অতি দীর্ঘ অর্থাৎ অতি সংক্ষিপ্ত আকারে সাহিত্য রূপ সৃষ্টি করেন তাকে প্রবন্ধ বলে। আজকে বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন প্রবন্ধে লেখক কতগুলো উপদেশ প্রদান করেছেন নব্য অর্থাৎ নবীন লেখকদের উদ্দেশ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 থেকে 1894 সাল পর্যন্ত জীবিত ছিলেন। তার পরবর্তী প্রজন্ম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ কিংবা সুকান্ত ভট্টাচার্য প্রমুখ কবিগণ সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেছেন। তাদের পূর্বে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1885 সালে প্রচার পত্রিকার মাধ্যমে তার সেই বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন প্রবন্ধটি প্রকাশ করেছিলেন। পরবর্তীতে তার বিবিধ প্রবন্ধ গ্রন্থে উক্ত প্রবন্ধটি স্থান পায়। যে বিষয়টি আমরা লক্ষ্য করি বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন প্রবন্ধটি হচ্ছে একটি উপদেশমূলক প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন যে প্রবন্ধটি লিখেছেন সেখানে প্রথমেই তিনি নতুন লেখকদের উদ্দেশ্যে বলেছেন যে যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসেন। যশ অর্থাৎ খ্যাতি, খ্যাতির জন্য বিখ্যাত হওয়ার জন্য কোনো লেখার দরকার নেই। তোমার লেখা যদি ভালো হয় তাহলে যশ বা খ্যাতি আপনা আপনি বা এমনিতে আসবে। তিনি বলেছেন টাকার জন্য লিখিবেন না। আমরা লক্ষ্য করছি প্রবন্ধটি সাধু ভাষায় রচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ভাষা সূচনা করেছিলেন সেই সাধু ভাষায় পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও তার কয়েকটি লেখা সাধু ভাষায় লিখেছেন। যাই হোক, কবির শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। অর্থাৎ আমাদের দেশে ইউরোপের মতো সেই সাহিত্য, বাংলার যে সাহিত্য অর্থাৎ বাংলা সাহিত্যে তেমন প্রচার প্রসার বা বিখ্যাত ইউরোপের মতো আমরা হতে পারে না। বঙ্কিমচন্দ্রের যুগে তিনি লিখেছেন এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে
লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। লোকরঞ্জন অর্থাৎ লোকের মনোরঞ্জন সেটা প্রবল আকার ধারণ করে যদি অর্থের দিকে তাকানো যায়। এখন আমাদের দেশে সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। অর্থাৎ তিনি বোঝাচ্ছেন আমাদের দেশে নতুন লেখক এবং পাঠকরা যদি লোকের মনোরঞ্জন করার জন্য লিখে, তাহলে সেই রচনাটি কোনো বই হোক, কোনো প্রবন্ধ হোক কিংবা কবিতা হোক, সেটা বিকৃত ও অনিষ্টকর অর্থাৎ ক্ষতিকর হইয়া ওঠে। প্রাবন্ধিক লিখেছেন, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। অর্থাৎ লেখক একথাই বুঝিয়েছেন যে দেশে বা মানুষ জাতির জন্য কোনো মঙ্গল করার উদ্দেশ্য থাকলে আপনি লিখিতে পারেন, লেখার সৌন্দর্য সৃষ্টি করতে পারেন। যদি অন্য উদ্দেশ্য হয় তাহলে তাদেরকে যাত্রা গানের দলের সঙ্গে বাণিজ্য শ্রেণীর ব্যবসায়ীদের সঙ্গে তিনি গণ্য করেছেন। বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধে লিখেছেন, যাহা অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন অথবা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিহার্য। অর্থাৎ যা সত্য নয়, ধর্মের বিরুদ্ধ, অপরকে নিন্দা করার বা পরপীড়ন বা নিপীড়ন অথবা স্বার্থ সাধন বা নিজের স্বার্থে দিক বিবেচনা যদি উদ্দেশ্য হয়, সে সকল প্রবন্ধ কখনো হিতকর অর্থাৎ সুখকর বা কল্যাণকর হতে পারে না। এই জন্য এগুলোকে পরিহার্য করতে বলেছেন। তিনি বলেন, সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যের উদ্দেশ্য যেমন জ্ঞান সাধনা, তেমনি সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং ধর্মের সঠিক ব্যবহারই সাহিত্যের একমাত্র উদ্দেশ্য হওয়া চাই। অন্য উদ্দেশ্য লেখনী দ্বারা মহাপাপ, অর্থাৎ কলম দ্বারা বা লেখা পাপ বলে অভিহিত করেছেন প্রাবন্ধিক। তিনি বলেন, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। আমরা কিন্তু লিখে ছাপানোর চিন্তা ভাবনা করি, কিন্তু বঙ্কিমচন্দ্রের চিন্তা অন্যরকম। তিনি বলছেন, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছু কাল পেলিয়া রাখিবেন, অর্থাৎ কিছু সময় সেটাকে অবসর দিবে, ফেলে রাখবেন। কিছু কাল পরে উহা সংশোধন করিবেন। অনেক সময় যাওয়ার পর তাহা সংশোধন করবেন। তাহা হলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2% ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে, অর্থাৎ সেটাতে সংশোধনের সুযোগ পাওয়া যায় এবং সে রচনাগুলি উৎকর্ষ অর্থাৎ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন ঘটায়। যাহারা সাময়িক সাহিত্যের কার্যের প্রতি, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি গঠিয়া ওঠে না। সাময়িক সাহিত্য যেমন পত্রিকা বা বিভিন্ন ম্যাগাজিন, সেটাতে যে সাহিত্য সচরাচর লিখা হয় সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, সেগুলো এখানে উল্লেখ করছি। সময় কম থাকার কারণে সেই নিয়মটি রক্ষা করা হয় না সাময়িক সাহিত্যে। এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। যিনি ভালো লেখক হতে চান বা নামি দামি লেখক হতে চান,
ওনার উচিত যে লেখাগুলো ভালোভাবে সংশোধন করে তারপর সাময়িক সাহিত্যকে প্ল্যান করবেন বা প্রকাশ করবেন, অন্যথা সেটা হবে লেখকের জন্য অবনতিকর বা ক্ষতিকর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবারে যে বিষয়টি বলেছেন, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ ও কর্তব্য, অর্থাৎ কর্তব্যের বাহিরে যা তাহার অধিকারে নাই সেটাতে হাত দেওয়া কর্তব্যের কাজ না। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। সাময়িক সাহিত্য অর্থাৎ যেটি বলছি সেখানে এই নিয়ম রক্ষা হয় না, সেখানে থাকে অর্থচিন্তা কিংবা সেই খ্যাতি অর্জনের চিন্তা। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়। তিনি বলতেছেন বিদ্যা প্রকাশ করার জন্য চেষ্টা করার দরকার নেই, তোমার বিদ্যা থাকলে সেটা তোমার লেখাতেই প্রকাশ পাবে, চেষ্টা করিতে হয় না, তোমার লেখাই সেটা ফুটে উঠবে। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এই চিন্তা করাটা কোনো পাঠক বিরক্তির চোখে দেখেন এবং সেটা হানিজনক অর্থাৎ সেটা লজ্জাজনক বিষয় হিসেবে বর্ণনা করেছে। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পায়। মানে বঙ্কিমচন্দ্রের যুগে তিনি যা লক্ষ্য করেছেন সেখানে বাংলা সাহিত্য, বাংলায় লেখার পাশাপাশি সেখানে ইংরেজি, সংস্কৃত, ফরাসি যেটা ফ্রান্সের ভাষা, তারপরে জার্মানি, সেই কোটেশনযুক্ত ভাষার ব্যবহার দেখতে পান। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না, অর্থাৎ যে ভাষায় নিজের জ্ঞান নেই সেই অপরের ভাষা, অন্য দেশের ভাষা প্রতি নজর না দিয়ে সেখানকার কোটেশন অর্থাৎ সেই উদ্ধৃতি আমাদের বাংলা সাহিত্যে ব্যবহার না করাই ভালো। অলঙ্কার সাহিত্যের অন্যতম উপাদান। তিনি এবারে লিখেছেন, অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না, স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে। লেখকের ভান্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে। অলঙ্কার কোন সাহিত্যকে সুন্দর সুপ্রকর করে তোলার কাজটি অলঙ্কার সম্পন্ন করে। আমরা পরবর্তী কোনো ক্লাসে সে বিষয়ে আলোচনা করব। যা বলতে চাচ্ছিলেন দেখো যে অলঙ্কার দরকার আছে, তবে স্থানে স্থানে সেটার ব্যবহার বা ব্যঙ্গ বা বিদ্রুপ করে বা কোনো হাস্যরসাত্মক কোনো কিছু প্রয়োজন পড়তে পারে, সেটা অস্বাভাবিক নয়। কিন্তু লেখকের ভান্ডারে সেই সামগ্রী যদি থাকে সেটা আপনি এসে পৌঁছবে সেই রচনা। ভান্ডারে না থাকলে মাথা কুটিলেও আসিবে না, অর্থাৎ তার অন্তরে তিনি লেখক, তার হৃদয়ে যদি সেটা না থাকে তাহলে এটা সাহিত্যে কিভাবে স্থান দেবে? অন্য সাহিত্য থেকে কোটেশন করে উদ্ধৃত করে এনে ব্যবহার করবে, যেটা এটা বঙ্কিমচন্দ্র নিষেধ করেছেন। ও সময়ে বা শূন্য ভান্ডারে অলঙ্কার প্রয়োগে বা রসিকতার চেষ্টার মতো প্রয়োজন আর কিছুই নাই। অর্থাৎ অসময়ে গেলে তোমার শূন্য ভান্ডারে সেই অলঙ্কার প্রয়োগের চেষ্টা, সেটা রসিকতা ছাড়া আর কিছু হতে পারে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, যে স্থানে অলঙ্কার বা
ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি। আমি সেই কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে। অর্থাৎ লেখক বলছেন যে যেখানে অলঙ্কার বা ব্যঙ্গ সেটা তোমার নিজের সুন্দর বলে মনে হবে, সে স্থানটি কেটে দিবে। এটা লেখক বলেননি, তবে সেই তিনি পরামর্শ দিচ্ছেন এই ধরনের কোনো লেখা লেখকের নবীন লেখকে কোনো বন্ধু বান্ধবকে কোনো কোনো মানে বারবার পড়ে শোনাইবে। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না। বন্ধুবর্গের নিকট করিতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। অর্থাৎ কোনো প্রবন্ধ, কোনো রচনা, কোনো সাহিত্য যদি সুন্দর করে সেটা লিখতে হয় বা প্রকাশ করতে হয়, অত্যন্ত সচেতনভাবে সেই কাজগুলো সম্পন্ন করার জন্য প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র সেই বাংলা নৈব লেখকদের প্রতি লেখকদিগের প্রতি নিবেদন করেছে। এবারে বলেছেন সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। সরলতা অনেক প্রকার, তবে লেখকের ক্ষেত্রে যেটি বলতে হয় সরল ভাষা প্রয়োগ। ভাষা সরল না হলে লোকে বা পাঠকে সেটা বুঝতে সক্ষম হবে না। তিনি সুজাকে তা আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন। অর্থাৎ যিনি সহজ কথায় নিজের মনের ভাব পাঠককে বুঝাইতে পারেন না, তিনি বুঝাতে সক্ষম হন, তিনি হবেন শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। কাহারও অনুকরণ করিও না। প্রাবন্ধিক বলছেন কাহারও অনুকরণ করিও না, কারণ পিছনে ছুটো না। অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, অর্থাৎ অনুকরণকৃত হয়, গুণগুলি হয় না। তোমার যে গুণ থাকে সেটাকে মানুষ এমনিতে সাদরে গ্রহণ করবে, কিন্তু যদি কোনো দোষ ধরা পড়ে তাহলে যাকে তুমি অনুকরণ করেছ সেই কারণে তুমি দোষী হবে। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখে আছে, আমিও এরূপ লিখিব, একথা কদাপি মনে স্থান দিও না। মানে কোনো লেখক কিভাবে লিখেছেন সেই অর্থাৎ ইংরেজি লেখক বা সংস্কৃত লেখক কিংবা বাংলার কোনো লেখক যেভাবে লিখেছেন তুমি সেভাবে লেখার চেষ্টা করো না। তুমি তোমার নিজের মতো করে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক সেটাকে খাটিয়ে তোমার সাহিত্য রচনা করো। শেষ পর্যায়ে আমরা এসে গেছি। এবারে প্রাবন্ধিক বলতেছে যে কথার প্রমাণ দিতে পারবে না তাহা লিখিও না। অর্থাৎ সত্য বা বস্তুনিষ্ঠ সাহিত্য তোমাকে লিখিতে হইবে। প্রমাণগুলো সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা যায়। প্রমাণ যে সবসময় দিতে হবে তা নয়, কিন্তু প্রমাণটা তোমার হাতে থাকতে হবে। সেই উপদেশমূলক প্রবন্ধে অর্থাৎ বাংলার নৈব লেখক দিগের প্রতি নিবেদন করতে গিয়ে পরামর্শমূলক প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা লিখেছেন একদম শেষ লাইনে আমরা এসে গেছি। তিনি বলতেছেন বাংলা সাহিত্য বাংলার ভরসা, অর্থাৎ সেই বাঙালি জাতির ভরসা হচ্ছে বাংলা সাহিত্য। এই নিয়মগুলি বাংলা লেখক দিকের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। অর্থাৎ তুমি যদি এই নিয়মগুলো বা তিনি যে পরামর্শ দিয়েছেন সেটি যদি তুমি রক্ষা করে চলো তাহলে বাংলার সাহিত্য বেগে অর্থাৎ দ্রুত গতিতে তার উন্নতির চরম শিখরে আরোহণ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস থেকে যা জানলাম সেটিকে উপলব্ধ করে বিভিন্ন প্রশ্নের উত্তর যেন আমরা সাজাতে পারি, এজন্য এই পাঠটি বারবার করতে হবে।
শেষ কথা, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা অন্য কোনো রচনা তুমি লেখো সম্পর্কে, হ্যাঁ, যেহেতু এটা অনলাইন ক্লাস আমরা শুরুতেই একটু লম্বা করে, হ্যাঁ, তাদের পরিচয় দিব না। তোমাদের প্রত্যেকটি পাঠের শুরুতে লেখক পরিচিতি দেওয়া থাকে, এর ভিতরে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে, এগুলো তোমরা করে নেবে। আর সময়ের পরিক্রমায় তোমরা যখন জ্ঞানী হবে, গুণী হবে, তখন বিভিন্ন লেখকদের সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করবে সেই প্রত্যাশা